আজকের বিষয় বাজলো আমেরিকার মৃত্যু ঘণ্টা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি এখন আমাদের মাঝে এসে উপস্থিত হননি। আমি আলোচনা শুরু করতে চাই। বাজলো আমেরিকার মৃত্যু ঘণ্টা। আমরা এই বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক আলোচনা পর্যালোচনা শুনছি, বিশ্লেষণ দেখছি, বিভিন্ন সাময়িকীতে নিবন্ধন দেখছি। তেমন একটি আমরা দেখছিলাম যে মিডল ইস্ট আই নামে একটি সংবাদ মাধ্যম আছে, সেখানে একটি প্রবন্ধ দেখছিলাম যে আসলে যে ৭০ দশক পরে যেটি ১৯৫৬ সালের ব্রিটেনের ক্ষেত্রে ঘটেছিল, সেই একই ঘটনা কি আমেরিকার জন্য ঘটতে যাচ্ছে কিনা, সেটি একটি বড় ধরনের প্রশ্ন চলছে সারা দেশে। আমি আলোচনায় যাওয়ার আগে আমি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া ট্রাম্পের একটি ইন্টারভিউ, আমি সেই ইন্টারভিউর কিছু অংশ উল্লেখ করতে চাই। ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেছেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়া, কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে আপনি এটা কেন করছেন, ওরা আসলেই বোকা। ট্রাম্প বলছেন যে ওরা আসলেই বোকা। হয়তো আমরা খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেব কিংবা হয়তো নেব না, আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন সেখানে আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে। খার্ক দ্বীপ সম্পর্কে বলছিলেন। আপনি আসলে কি দেখছেন? হরমুজ প্রণালী কি আসলে কি সেখানেই কি আসলে ডুববে আমেরিকা নাকি? প্রথম কথা হচ্ছে যে আগে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা ভাই বোনদেরকে। তো ওই যে আপনি যেহেতু ১৯৫৬ সালের যেটা নিয়ে বলছিলেন, এটা বোধহয় একটু ব্যাখ্যা করা দরকার, কারণ আমাদের দর্শক শ্রোতা হয়তো অনেকে এটা নাও জানতে পারেন। ১৯৫৬ সালে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল তারা সুয়েজ ক্যানাল দখল করে। তার আগে গামাল আব্দুল নাসের, যিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরের, তিনি সুয়েজ ক্যানালকে জাতীয়করণ করেন। জাতীয়করণ করার পরেই তারা আক্রমণ করে এবং তারা কিন্তু মিলিটারিলি, সামরিকভাবে তারা কিন্তু পুরোপুরি সফল হয়ে যায়। তারা এটা দখল নিয়ে ফেলে দুই পারেই সুয়েজ ক্যানালের। কিন্তু সেই সময় যখন আমেরিকা, তখন আইজেনহাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলেন যে তোমরা এক্ষুনি এখান থেকে সরো, এক্ষুনি এখান থেকে সরো এবং এটা ইজিপ্টের হাতে এখনই ফেরত দাও। এবং সেই সময় যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্থনি এডেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। এবং সেই সময় বোঝা যায় যে ব্রিটেনের এখন আর সেই আগের মতো কোনো ক্ষমতা নাই, এখন তাকে আমেরিকার কথা মতো চলতে হবে। এখন সেই সময় ব্রিটেন আর এখনকার আমেরিকার সাথে কিন্তু আরও কিছু মিল আছে। সেই সময় ব্রিটেনের যেই আপনার ধার ছিল, যে ঋণ ছিল, এবং ঋণ পেমেন্ট, তাদেরকে যেই ঋণের কিস্তি পে করতে হতো, সেই ঋণের কিস্তির কাছাকাছি কিন্তু এখন আমেরিকাও আসতেছে। হ্যাঁ, আমেরিকা আপনি জানেন 38 বিলিয়ন ডলার, 39 ট্রিলিয়ন, এর বারবার বাড়ছে। তো সুতরাং সেই হিসাবে আমি বলবো যে তাদের মধ্যে সাদৃশ্য আছে। তবে আরেকটা জিনিসও বলা দরকার, যে সেটা হচ্ছে যে আমেরিকা তো হচ্ছে সুপার পাওয়ার, একমাত্র পরাশক্তি এখন বলা হয়। সেটা একটা বিশাল হাতির মতো, একটা বিশাল একটা ইয়ে, তো তার মরতেও সময় লাগবে। হ্যাঁ, আমি বলছি না, কিন্তু আমার যেটা ধারণা যে মৃত্যু না হলেও যদি অবনতির কথা বলি, যদি তার যে আগের যে ১ নম্বর স্থান থেকে সে কি আসলে কয়েকজনের মধ্যে তাকে ভাগ করে নিতে হবে কিনা এই পৃথিবী, যেমন ধরেন চীনের সাথে অথবা রাশিয়ার সাথে, এই অধ্যায়টা কিন্তু শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলতে পারি এই অধ্যায়টা শুরু হয়ে গেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন, আমরা আরও ইয়ে করে বলবো যে এখন আর সে ইরানকেও যদি মানে পর্যুদস্ত করতে না পারে, পরাভূত করতে না পারে, আমার এখন মনে হচ্ছে ওই যে ১৯০৫ সালে যে জাপানের কাছে যখন রাশিয়া হারে, তখন কিন্তু রাশিয়া যেরকম একটা মানে জাপানের উত্থান হইলো এবং রাশিয়ার যেমন ইউরোপিয়ানদের ফল শুরু হইলো বলা হয়, পতন শুরু হইলো সেই সময় বলা হয়, ঠিক সেরকমভাবে এই যুদ্ধটাও একটা, আমি মনে করি যে আগামী দিনে পরাশক্তিগুলোর মধ্যে একটা বিরাট ভূমিকা রাখবে। এবং অ্যাকচুয়ালি এখন রাশিয়া এবং চীনের স্বার্থই হচ্ছে যে ইরানকে দিয়ে আমেরিকাকে পর্যুদস্ত করা। এবং আমার মনে হয় যে যেহেতু আমেরিকা এখন পর্যন্ত চীনকে অথবা রাশিয়াকে এই কাজ থেকে নিবৃত্ত করতে পারে না এবং তার নিবৃত্ত করার ক্ষমতাও আছে বলে মনে হয় না, সেই জন্য আমি বলবো যে আপনি যেই ইয়েটা নিয়েছেন সেটা অবশ্যই মোটা দাগে একেবারেই সঠিক বলে আমি মনে করি। জি, সাকিব ভাই আমাদের মাঝে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত হয়েছেন। ফুয়াদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে যে
বাজলো আমেরিকার মৃত্যুঘণ্টা, আমরা সেই 1956 সালের ব্রিটেনের যে অবস্থা সেটির সঙ্গে আসলে কম্পেয়ার করছিলাম, একটি মিডল ইস্ট আইয়ের যে একটি প্রবন্ধ ছিল। আপনি আসলে কিভাবে দেখছেন, আসলে কি সেই 70 বছরের পরের কি পুনরাবৃত্তি ঘটছে কি? ধন্যবাদ। পরাশক্তিগুলোর উত্থান এবং পতনের নিজস্ব ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারটা এরকম না যে দিন তারিখ ঠিক করা থাকে, ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, যেটা সাকিব ভাই বলছিলেন, যেটার ক্যারেক্টারিস্টিক্সটা কি। দেখেন, আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে কিন্তু প্রচণ্ড ধনী দেশ ছিল, মিলিটারিলিও ভেরি স্ট্রং ছিল, কিন্তু সারা পৃথিবী তাকে চিনত না। কারণ হচ্ছে সে এত দূরে, এত প্রান্তিক, তার ওই মাতব্বরিটা সাউথ আমেরিকা ভিত্তিক ছিল। ক্যারিবিয়া এবং ল্যাটিন আমেরিকাতে সে গুন্ডামি মাস্তানি করে বেড়াইতো, এই আমাদের ভারতের মতো ধরেন, মানে মানে লো লেভেলের এক্সাম্পল দিলে আর কি, ধরেন ওই যে পাড়ার ছাচকা চোর টোর মাস্তান বলি না, ভারত ধরে এরকম আমাদের মহল্লার একটা ছাচকা চোরের মতো গুন্ডা আর কি। তো সেই রকম গুন্ডামি করতো সে এলাকাতে। ওই ধরেন মেক্সিকোর একটা অংশ দখল করে ফেললো, ওই ভেনেজুয়েলার কোনা থেকে একটা দ্বীপ দখল করে ফেললো, ওই পানামা ক্যানেলটা দখল করে ফালা একটা ক্যানেল বানায় ফেলালো, এই সব দুষ্টামিগুলো সে করতো আর কি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ইউরোপ হেরে যাচ্ছে রাইখের কাছে, তখন কিন্তু আপনার জায়নিস্ট লবি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সাথে তখন মানে ইস্যু এক্সচেঞ্জ করে, কারণ যুদ্ধ পরিচালনা করবার মতো সাফিসিয়েন্ট টাকা ব্রিটিশ কলোনির থেকে সে উঠাইতে পারছিল না। আবার অ্যাট দ্য সেম টাইম যে জায়নিস্ট লবি চাচ্ছিল যে ইসরায়েলে তার একটা রাষ্ট্র করা দরকার, এই ফিলিস্তিনের অংশটা যোগ করে, তখন তারা প্রস্তাব দেয় যে তোমাকে আমি টাকাও দেব এবং আমেরিকাকে আমরা যুদ্ধে নিয়ে আসবো, এই শর্তে যে তুমি ফিলিস্তিনে একটা ইসরায়েল নামক রাষ্ট্র হবে, এটার জন্য তুমি ঘোষণা দিবা। সেটা কিন্তু মানে যে বেলফোর ডিক্লারেশন, যেটার ভিত্তিতে আসে আর কি, যেটা দিয়ে আপনার 17 সালে তখনকার যে ব্রিটিশ ফরেন মিনিস্টার ছিল বেলফোর, তার নামই ওই ডিক্লারেশনটা যায় যে আরেকজনের জমি দখল করে তৃতীয় পক্ষকে রাষ্ট্র বানানোর অনুমতিপত্র। এর বিনিময়ে তারা জায়নিস্ট লবি হিউজ মানি ফ্লোইন করে, আমেরিকাকে যুদ্ধে নিয়ে আসে। তাহলে দেখেন, আমেরিকার সিভিলাইজেশন আকারে অথবা পাওয়ার আকারে ওঠার সময়টা কিন্তু খুব কম যদি আপনি ব্রিটিশ অথবা ইউরোপিয়ানদের সাথে তুলনা করেন। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই মূলত সে খুবই সুপ্রিম পাওয়ার আকারে আসছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যেটা হয়েছে, সে একা হয়ে গেছে, একাই ক্ষমতাধর আর কি। তো সাধারণত ক্ষমতা সাপেক্ষে আর একটা ক্ষমতা রাইজ করে, কিন্তু যখন ক্ষমতা থাকে না তখন তার অ্যারোগেন্সের কারণে যেটা হয়, সে প্রচণ্ড ভুল করতে থাকে, এবং ভুল করতে করতে যেটা হয়, সে নিজেই নিজের পতনের তৈরি করে আর কি। ওই যে ইগলের শিকার করবার মতো, যে শিকার করতে করতে তার নখ এক সময় মানে ডিসফাংশনাল হয়ে যায় আর কি। এখন আমেরিকার যেটা হয়েছে, বাড়াবাড়ি লেভেলটা এমন জায়গায় চলে গেছে, পৃথিবীর কেউই, ইভেন তার মানে চুক্তিবদ্ধ বন্ধু যারা, অ্যালাইড যাদেরকে বলে আর কি, তারা পর্যন্ত তার কথা শুনছে না, তার সাথে অনবোর্ড করতেছে না। কারণ সারা দুনিয়াতেই যুদ্ধ জিনিসটার ব্যাপারে মানুষের আর ফ্যাসিনেশন নাই, যেটা আগের শতাব্দীতে ছিল। মানে তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে যেটা হয়েছে, যুদ্ধ কেন ঘোষণা করা হচ্ছে, যুদ্ধের দরকার কেন, যুদ্ধের বিকল্প ছিল কিনা, এইটা সমাজের সব জায়গাতে একটা আলোচনার স্পেস আছে। আগের দিনে যেটা হতো, অল্প কয়েকটা মানুষ শিক্ষিত ছিল, একটা দুইটা পত্রিকা বের হইতো, খুবই শিক্ষিত মানুষের পত্রিকাগুলো খুঁটে খুঁটে পড়তো, তারাই সিদ্ধান্ত নিত যুদ্ধ হবে কি হবে না, তারাই সিদ্ধান্ত নিত যে সেই জায়গাটা ড্রাফটিং করবে। এখন না, এখন সবার মতামত আছে যে না, যুদ্ধ হওয়ার তো প্রয়োজন নাই, এটা তো আলোচনা করে ঠিক করে ফেলা যায়। মাদুরোকে কেন গ্রেফতার করা হলো, কেন তুলে নিয়ে আসলো? তাহলে এই জায়গাগুলোতে যেটা হয়েছে, যে শাসক শ্রেণীর মধ্যে যে কর্তৃত্ববাদী ক্ষমতাটা আমরা শতাব্দীর পর শতাব্দী দেখেছি, সেই জায়গাটা ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের কারণে, পত্রিকা নিউজের সিটিজেনশিপ যেটা আসছে, সিটিজেন জার্নালিজম যেটা আসছে, সবাই জানে হোয়াটস গোয়িং অন। এই প্রেক্ষাপটে যেটা হয়েছে, যে রাষ্ট্র জায়গা থেকে নিয়ন্ত্রণ করে যুদ্ধ চাপিয়ে দেবার সেই এপিসোডটা চলে গেছে। এবং হিস্টোরিক্যালি কিন্তু যারা গত কয়েকশো বছর ধরে ইউরোপিয়ানরা দেশ শাসন করেছে, তার ভিতরে সবচেয়ে যুদ্ধবাজ জাতি কিন্তু আমেরিকানরা। এবং আমরাও যারা ইউরোপের বিভিন্ন দেশের লোকদেরকে দেখেছি, সবচেয়ে মঙ্গার টাইপের, মানে মানে খুবই ক্র্যাক টাইপের, মনে হয় যে গাঁজা খেয়ে কথা বলে, এই টাইপের লোক আর কি। প্রচণ্ড মানে মাথা গরম, এখনই মার কাট, মানে মানে আমেরিকানদের দেখলে আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা মনে পড়তো, যে তার আর কোনো সমাধান নাই, এই টাটা নিয়ে আয় দেখি, এখনই হাত পাকা এটা ফালায় দিব আর কি। তো প্রচণ্ড যুদ্ধবাজ জাতি, প্রচুর মানুষ মেরেছে। ইউরোপিয়ানদের হচ্ছে যে তারা সিস্টেমে রুল করে অভ্যস্ত বেশি,
তারা ধরেন নিজেদের ভিতরে এই হিন্দুর বিরুদ্ধে মুসলমানের, মুসলমানের বিরুদ্ধে হিন্দু, ব্রাহ্মণের বিরুদ্ধে সেই শূদ্র। সিস্টেমটা তো আর আমরা দেখছি না এখন কাজ করছে। কাজ করছে না, ফেল করতেছে। এবং হিস্টোরিক্যালি যেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কিন্তু কোনো যুদ্ধে যেতে নাই। সে অনেক পাওয়ারফুল, সুপার পাওয়ার, কিন্তু সে যুদ্ধে যে পরাজিত হয় এটাও পৃথিবীতে কোনো নিউজে বলে না। এই যে দেখেন আফগানিস্তানে সে পালায় চলে গেছে, কিন্তু পৃথিবীতে আমেরিকা ওয়াজ ডিফিটেড ইন আফগানিস্তান এই টার্মে ওয়েস্টার্ন মিডিয়াতে কোনোদিন নিউজ হয় নাই। ভিয়েতনামে আমেরিকা যে মিজারেবলি পরাজিত হয়েছে, তার 60,000 সোলজার মারা গেছে, কোনোদিন ওয়েস্টার্ন মিডিয়া কমেন্টেটরকে শুনবেন না যে মানে মিজারেবল ডিফিট ইন ভিয়েতনাম, এটা তারা বলে না। উই হ্যাড এ চ্যালেঞ্জিং টাইম, মানে এই যে সাকিব ভাই জানে ডিপ্লোম্যাট, ইট ওয়াজ ক্রিটিক্যাল, সিচুয়েশন ওয়াজ নট ইন আওয়ার ফেভার, মানে এইরকম বিভিন্ন টার্মে তারা এগুলো বলার চেষ্টা করে। দিন শেষে আমেরিকা কি যুদ্ধে জিতলো না হারলো, কি হইল, সন্ধি হইল? এই যে দেখেন আফগানিস্তানের কি হইল, আনরিজলভড। তারা বলে যে সিচুয়েশন ওয়াজ আনরিজলভড। তো আনরিজলভ মানে কি? যুদ্ধে তো আনরিজলভ কিছু নাই তো, আপনি হারছেন অথবা জিতছেন। ইরাকে আমেরিকা জিতছে, জিতে নাই তো। কোরিয়াতে আমেরিকা জিতছে, জিতে নাই তো। নর্থ কোরিয়াকে কন্টেইন করতে পারছে, পারে নাই তো। ইরাক বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, এর প্রত্যেকটা দেশে মিজারেবলি হেরেছে সে। কত আমেরিকা যেটা করতে পারে সেটা হচ্ছে তার আনপ্রেসিডেন্টের ফায়ার ক্যাপাসিটি আছে, সে ধ্বংস করে দিতে পারে। একটা বিল্ডিং ধ্বংস করে দেওয়া আর ওই বিল্ডিং, ওই জনপদকে উইন ওভার করা, জেতা, এই দুইটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট জিনিস। মানে পলিটিক্যালি উইন করা এটি অনেক না, তার কোনো এক্সাম্পল নাই আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। তাই আমেরিকার পতন এটা ইনএভিটেবল। প্রশ্ন হচ্ছে, যেটা কারেক্টলি সাকিব ভাই বলেছেন, যে এর মানে কি ইকোনমিক্যালি সে স্ট্রং না? স্ট্রং। তার $40 ট্রিলিয়ন ডেট আছে, কিন্তু পৃথিবীর অর্থনীতির যে কোনো সূচককে যদি ধরেন, আমেরিকা এখনও মানে বাই ফার অনেক অনেক উপরে। টেকনোলজি বলেন, ইনোভেশন বলেন, ক্রিয়েটিভিটি বলেন, বিজ্ঞান বলেন, সব কিছুতে। আপনি চায়না তো একটা সেকেন্ডারি মার্কেট, চায়না অথবা ইন্ডিয়া অথবা জাপান এমন কোনো জিনিস আবিষ্কার করেছে যেটা না হলে আমরা বিশ্ব চলবে না। কিন্তু আমেরিকার প্রচুর মানে মেজর আপনার সাবস্ট্যান্টিভ ইনোভেশন আছে, যেটা ছাড়া পৃথিবী চলবে না। এই জন্য সে টিকে থাকবে, কিন্তু কোন ফর্মে থাকবে, মিলিটারিলি না ইকোনমিক্যালি, সেটা টাইম টু সাই। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি পর্যায়ে আবার সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। ট্রাম্প বলছিলেন যে অন্যদেরকে বোকা বলছিলেন, এবং তিনি বলছিলেন যে তার তেলের নিয়ন্ত্রণ নিতে চান। এটা কি আসলে কতটুকু সম্ভব হবে? প্রথম কথা যে এটা সম্ভব বলে আমি মনে করি না। হ্যাঁ, এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ধরেন ভেনিজুয়েলাতে উনি মাদুরোকে নিয়ে আসলেন, সেই উদাহরণই উনি তো টেনেছেন। উনি ওইটা টানছেন, ওইটা তো এখানে কাজ করছে না, আমরা যেটা বুঝতে পারছি। কারণ উনি যেহেতু আলী খামেনি সুপ্রিম লিডার, উনাকে হত্যার পরে আরও 46 জন 50 জন বোধহয় 100-র মতো মারা হয়েছে, কিন্তু তাতে তো এটা ডিগ্রেডেড বলা হচ্ছে, অর্থাৎ সরকারের হয়তো মান একটু কমেছে, কিন্তু সরকারকে মারার পরে যেটা দেখা যাচ্ছে যে উনারা যারা আসলে একটু প্র্যাকটিক্যাল ছিলেন, যারা একটু বাস্তব জ্ঞান নিয়েছিলেন, যারা আসলে আমেরিকার সাথে একটু শান্তি করতে চাচ্ছিলেন, তাদেরকে মারা হয়েছে। এবং আসলে যারা অত্যন্ত মানে আমেরিকারকে মেনে নিবে না, IRGCর ইসলামিক রেভলিউশনারি গার্ডের যে নেতৃত্ব, আর একটু বয়স কম, যারা সিরিয়াতে ট্রেন্ড হয়েছে, তারাই কিন্তু এখন উপরে উঠে আসছে। সুতরাং উনি ইরানের সরকার উনাকে তেল দিবে এটা হইতে পারে না। এখন আপনি আসেন যে উনি খার্গ আইল্যান্ড দখল করলো, কথার কথা, হ্যাঁ খার্গ আইল্যান্ড উনি দখল করলো, তো দখল করার পরে কি হবে? খার্গ আইল্যান্ড দখল করলে ওরা তো ওদের মানে ইরানের আপনার ড্রোন আছে, ইরানের মিসাইল আছে, শর্ট রেঞ্জ মিসাইল আছে, মিডিয়াম রেঞ্জ মিসাইল আছে। সে দরকার হলে 250 মাইল দূর থেকে মিসাইল মারবে, না হলে সে 500 মাইল দূর থেকে মিসাইল মারবে, না হলে সে 1000 মাইল দূর থেকে মিসাইল মারবে। এখন তো আমরা দেখলাম যে এবার দেখলাম যে ওরা যখন বলছিল যে ইরানের এমন ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ আপনার রেঞ্জ হচ্ছে গিয়া 2000 কিলোমিটার, সেখানে তারা 4000 কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়াকে আক্রমণ করেছে। হ্যাঁ, মানে করেছে। সুতরাং এবং আমি কিন্তু মনে করি যে তারা এই যে আপনার USS জেরাল্ড ফোর্ড, যেটাতে বলছে লন্ড্রিতে আগুন লেগেছে, আমি মনে করি না এটা লন্ড্রির আগুন, এটা আমি মনে করি এটা ক্ষেপণাস্ত্র হয়েছে। আমাদের একটা প্রশ্ন যে লন্ড্রির আগুন কিভাবে এটা একটা চাপা, মানে সরি মিথ্যা কথা বলা হচ্ছে, যে এই যে একটু আগে যে আমার ভাই ফুয়াদ বলল যে সেটা হচ্ছে যে এইখানকার আন্তর্জাতিক গণমাধ্যম তো সাম্রাজ্যবাদীদের ইয়ে করে, তাদের পক্ষে কথা বলে। সেই জন্য আপনি দেখবেন যে তারা ভিয়েতনামে যে যুদ্ধ হেরেছে, হ্যাঁ, যে এখন আবার দেখলাম আজকাল নতুন দেখলাম যে সেটা হচ্ছে বলছে 2 রকম হারা হয়, একটা হচ্ছে গিয়ে সামরিক হার,
যেটা নাকি তাদের হয় নাই, আর একটা হচ্ছে কৌশলগত হার যেটা তাদের হয়েছে। তারা এখন এটাকে কিন্তু এইবার বলছে যে এইবার তারা ইরানের কাছে সামরিকভাবেও হারতে পারে, এখন এই অবস্থা। সো আপনি জানেন যে দুটো লেন ইয়ে দিয়ে যায়, হরমুজ দিয়ে যায়, সব পুরো পুরো ইয়েতে তো যায় না, একদম লেন আছে কিন্তু যেগুলো গভীর, যেখান দিয়ে ট্যাঙ্কার যাইতে পারে, সেগুলো আবার ওমানের ইয়েতে পড়েছে সীমা, হ্যাঁ, কিন্তু ওরা তো একদম 10-15 মাইল এদিকে ওদিকে। সো আমি মনে করি যে ওইটা কেউই এখন পর্যন্ত বলছে না, আসলে কেউই বলছেন। আমি আজকেই একজন জেনারেলের কথা শুনছিলাম, রিটায়ার্ড জেনারেল, তিনি পক্ষের, ট্রাম্পের পক্ষের, তিনি বলছেন হ্যাঁ আমরা এটা দখল করব, দখল করার পরে হোপফুলি আশা করছি যে হরমুজ খুলবে। তা আশার উপরে তো আসলে সেনাবাহিনীর কৌশল হয় না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে উনি দখল করবেন, উনি দখল করে যেটা করতে পারেন যে ইরানের যে টাকা, ওই ইরান এখন কিন্তু প্রতিদিন 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন আপনার ব্যারেল পার ডে কিন্তু সে করছে, বিক্রি করছে। তার এখন এটার দাম 115, কিন্তু আসলে আমি আজকে খবর পেলাম যে এশিয়াতে এটা বিক্রি হচ্ছে $160, 160-তে বিক্রি হচ্ছে, হিউজ। সুতরাং ওনারা 160 থেকে যদি ডিসকাউন্টও আমি ধরি $30 করে যদি 130-তেও বিক্রি করে, তার মানে ও প্রতিদিন 1 মিলিয়নের জায়গায় $100 মিলিয়ন করে কামাচ্ছে, ধরেন $113 মিলিয়ন করে কামাচ্ছে, বা 130 মিলিয়ন। সেইটা হয়তো সে আটকাইতে পারবে, এই যে খাল যখন সে ধরবে তখন সে আটকাতে পারবে, তাছাড়া আর তার কোনো কাজ হবে না। কারণ ইরানের যেটা মেইন দুটো, তো একটা হচ্ছে যে সে আপনার গালফ আরব কান্ট্রিগুলোকে আক্রমণ করতে পারছে, ইসরায়েলকে সে আক্রমণ করছে রিটেলিয়েশনে, প্রতিক্রিয়া, এবং যতক্ষণ পর্যন্ত তার আক্রমণ ঠেকানো যাচ্ছে ততক্ষণ কিন্তু ইরান কিন্তু হারে নাই, এবং সেই হিসেবে ইরান আর সবচেয়ে বড় কথা হচ্ছে হরমুজ প্রণালী সে আটকে রেখেছে। খার্গ আইল্যান্ড যদি দখলও করা হয় তাহলেও হরমুজ প্রণালী খুলছে না। সুতরাং আমার মনে হয় অ্যানাদার মান্থ যদি নিতে চায় নিবে, কিন্তু আমরা তো ডোনাল্ড ট্রাম্পকে বলি যে সে বেশি দিন নিতে পারে না। স্টক মার্কেট অলরেডি আপনি দেখেছেন ফল করছে, বন্ড প্রাইসেস বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আর আদার 2 উইকস পরে ট্রাম্প সাহেব আর এটা পারবে বলে আমি মনে করি না। আমি একটা ফোরকাস্ট করে ফেললাম, আই ডোন্ট নো, এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে, কিন্তু এটা বেশি দিন মানে উনার এই ভাবে, উনি যেভাবে চিন্তা করছেন গ্রাউন্ড ইনভেশন দিয়ে উনি কখনোই তেল নিতে পারবেন না। জি, আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বলছেন যে 2 উইকস, 2 সপ্তাহ কথা। 2 সপ্তাহ থেকে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসার আগে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান ভূ রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। তার মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। একতরফাভাবে ট্রাম্প চাইলেও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটি তিনি মনে করছেন, এবং জুন পর্যন্ত এটি দীর্ঘায়িত হতে পারে বলে একটি আভাস দিয়েছেন। মানে এটাই তো ক্লাসিক্যাল ট্র্যাপ আর কি, যে আপনার সেখান থেকে সে বের হইতে পারছে না। এবং দেখেন আমেরিকার সামনে ক্লাসিক্যাল ট্র্যাপ, দারুণ শব্দ বলেছেন। যে আপনার তার হাতে অপশন কি, যে সেই ব্রেটন উড কনফারেন্স থেকে শুরু করে পেট্রোডলার যে চুক্তি করলো, এই পুরো আমেরিকার ফাইন্যান্সিয়াল এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে মানে ইন্টার রিলেশনশিপ, এটা এবার ব্রেকডাউন হতে চলেছে ফর দ্য ফার্স্ট টাইম। এটার আগে কখনো এই চ্যালেঞ্জের মুখে পড়ে নাই। দেখেন যে আগে তো সেই 60s আগে থেকে গোল্ডের অ্যাগেনস্টই টাকা ছাপাইতো, ব্রেটন উড কনফারেন্স থেকে এইটা আমেরিকা একতরফাভাবে উজ্জ্ব করে চলে আসছে 60s বলল যে না, আমরা এই গ্যারান্টি দিতে পারবো না। এই যে $40 ট্রিলিয়ন ঋণ হয়েছে, কিভাবে হলো? সেটা আসলে কাগজ ছাপিয়ে আপনাকে আমাকে দিচ্ছে, তার হাতে কিন্তু রিসোর্স নাই। শুধু সৌদি আরেবিয়া তার কাছে যে পরিমাণ টাকা পাওনা আছে, এইটা দেবার মতো গোল্ড আমেরিকার কাছে নাই। এখন আপনি বাকি পৃথিবীর দেশগুলোর অবস্থা চিন্তা করেন, তার কি পরিমাণ টাকা আছে, বন্ড আছে ট্রেজারিতে এবং ইনভেস্টমেন্ট আছে। এখন চুক্তিটা কি ছিল? সিম্পল জিনিস, যে গালফ কান্ট্রি পার্টিকুলারলি সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে, তোমার তেল গ্যাস তুমি শুধু ডলারে বিক্রি করবা, আর এর বিনিময়ে তুমি কি পাবা? তোমার তেল গ্যাসের সেফটি এবং ফ্রি সেল। তুমি সারা দুনিয়াতে ব্যবসা করবা এক্সক্লুসিভলি, এটা আমরা ইনশিওর করব। তাহলে সারা দুনিয়ার মানুষকে যখন ডলারে তেল গ্যাস কিনতে হচ্ছে, ওই ডলারটা তো ওখানে মজুদ হচ্ছে। তাহলে টাকাটা, সম্পত্তিটা, রিসোর্স আমার আপনার গরিব দেশের, কিন্তু এটার অ্যাকাউন্ট ট্রেজারি মেনটেন করছে হচ্ছে আমেরিকা, যে এটা আপনি তার ব্যাংকে রেখেছেন, তাহলে ওই সম্পত্তিটা ওখানে জমা আছে। এসালমের মতো চিন্তা করেন আর কি, পিওর ফাইন্যান্সিয়ার। টাকা আমার আপনার এসালমের খাজানাতে ওইটা জমা রাখা লাগে।
ওই খাজানা বিক্রি কইরা এসালম সিঙ্গাপুরের নাগরিক হয়, বউ বাচ্চা নিয়ে একটা অভিশপ্ত জীবনযাপন করে। এটার ভিতরে তো কোনো জৌলুস নাই, তো এই জীবনটা তো একটা অভিশপ্ত কার্স লাইফ। তো সেই জায়গাতে আমেরিকা এই প্রথমবারের মতো এই পেট্রো ডলার বেটার নোট কনফারেন্সের চুক্তিতে তার প্রথমবার আঘাত এসছে, কারণ সে গালফ কান্ট্রিগুলোর পেট্রোলিয়ামের ডিজেলের নিরাপত্তা দিতে পারছে না। ইতিমধ্যে দেখেছেন যে গালফ কান্ট্রির প্রত্যেক দেশে আমেরিকান বেস একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন সোলজাররা পালায়া চলে গেছে, 13টার মতো বেস গুটায় ফেলছে। কিন্তু কেউ কেউ বলছে এটা শতাধিক স্থাপনাতে আপনার এটা অ্যাটাক করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গালফের প্রত্যেকটা তেল শোধনাগারে কোনো না কোনো ফর্মে অ্যাটাক করা হয়েছে, বাকিগুলোতে করা হবে বলে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। তাহলে পেট্রো ডলার চুক্তি যদি আমেরিকা সাস্টেইন করতে না পারে, আমেরিকার এই ডেড বেস ইকোনমি কলাপস করা ছাড়া সিম্পলি কোনো অপশন নাই। কারণ সে দেখবেন কদিন পরপরই কিন্তু ফেডারেল জব চলে যায়, কারণ লোনের যে ডেটের যে সিলিং আছে, এই সিলিং ক্রস করে। কংগ্রেস তখন এটা পাশ করতে হয় যে আমি কি পরিমাণ লোন আরও নিতে অ্যালাউ করব। মানে একটা কমপ্লিটলি ঋণগ্রস্ত দেশ যে সংসদে প্রতি বছর আইন করে করে তার ঋণের পরিমাণ বাড়ায়, যে ঠিক আছে আমার এখন 1 কোটি টাকা ঋণ আছে, এই বছর আমি প্রেসিডেন্টকে আরও 1 কোটি টাকা ঋণ করে দেশ চালানোর জন্য বলছি। তাহলে আপনি ঋণ করে ঘি খাওয়ার এই অর্থনীতি কতদিন চালাবেন? এবং সেটা চলছে কিসের উপরে ভিত্তি করে? সৌদি আরবের মাথায় বন্দুক রেখে, যে তোমার তেল গ্যাস আমার টাকায় কিনতে হবে, আমার নোট দিয়ে কিনতে হবে, কারণ এটা আমি গোল্ড দিয়ে এটা ব্যাকআপ করতে পারবো না। তাহলে এই অর্থনীতির বেস যখন থাকবে না, তখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, যে আমার এই যে অস্ত্র বানানো, মিসাইল বানানো, জিনিসপত্র বানানোর এই যে বিশাল ইন্ডাস্ট্রি, সেটা চলবে কিভাবে? কারণ ওই যে ব্ল্যাক ওয়াটার যে আছে, তাকে তো টাকা দিতে হবে, ট্রেজারি থেকে তো টাকা তো পেমেন্ট করতে হয়, সে টাকাটা দিবে কোত্থেকে? সে টাকাটা পেমেন্ট করতে পারবে না। এইভাবে যেটা হবে যে অর্থনীতি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কলাপস করবে। তখন আমেরিকার হাতে অপশন থাকবে কি? অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার হিসেবে বেঁচে থাকা, অথবা মিলিটারি পাওয়ার হিসেবে বেঁচে থাকতে গিয়ে পতিত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। এবং পৃথিবীতে এই রকম ভিক্টরি জায়গাগুলোকে একটা ল্যাটিন টার্ম দিয়ে বলে ফিরিক ভিক্টরি, যে ওই যে ফিরেসের ওয়ার্ড ছিল আপনার কয়েক হাজার বছর আগে। যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজা শত্রুর রাজপ্রাসাদ দখল করবার পরে এমন অবস্থা হয়েছে, ওই রাজপ্রাসাদের জন্য দারোয়ান ছিল না তার সেনাবাহিনীতে। মানে আপনি একটা সৈন্যবাহিনী নিয়ে বিশাল যুদ্ধ করে বঙ্গভবন দখল করে ফেলছেন, এখন বঙ্গভবন পাহারা দিতে তো দারোয়ান লাগবে, তো চুপ না হয় পালায় চলে গেছে। এখন দারোয়ানও নাই, আপনার দারোয়ান টারোয়ানও সব মরে গেছে। মানে আপনার মানে লস ওয়াজ সো মাচ, ইট মিনস ট্যান্টামাউন্ট টু ডিফিট আর কি। জি, তো সেই রকম একটা বাস্তবতার দিকে এখন আমেরিকা যাচ্ছে আর কি। সাকিব আলীর কাছে আসতে চাই। আমরা দেখছি যে আজকে আসলে পাকিস্তানে কূটনৈতিক একটি প্রচেষ্টা শুরু হয়েছে যুদ্ধ বন্ধ করার বিষয়ে। আপনার কাছে কি মনে হয় এখান থেকে কোনো আউটকাম আসবে কি? যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আশাবাদী যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, আবার বলছে আবার তারা প্রস্তুতিও নিচ্ছে। আপনার কাছে কি মনে হয় ইরানের যে শর্তগুলো আমরা দেখেছি, যে 5টি শর্ত দিয়েছে, সেই অবস্থা থেকে এই যুদ্ধবিরতি কতটা সম্ভব আসলে? এমনিতে এই আপনার কূটনৈতিক যে প্রয়াস, সেটা নিয়ে তেহরানের যে স্পিকার, ইরানের যে স্পিকার গালিবাফ, ওনার পুরো নামটা এখন মনে হয় মোহাম্মদ গালিবাফ, আরও একটা নাম আছে। তো উনি যেটা বলছেন যে একই সময় আমেরিকা যখন কূটনৈতিক তৎপরতা চালাতে চাচ্ছে, ঠিক সেই সময়ই তারা আমাদেরকে আক্রমণ করার নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এটা তো ওনাদের কাছে গ্রহণযোগ্য না। দ্বিতীয় কথা হচ্ছে যে গত বছর জুন মাসে যখন হয়, তখন কিন্তু তারা আপনার বোধহয় 5 রাউন্ড নেগোসিয়েশন হয়েছে, 6 রাউন্ডের সময় তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। এই বছরের জানুয়ারি থেকে বোধহয় 3 রাউন্ড তাদের যুদ্ধ মানে ছিল, নেগোসিয়েশন চলছিল, আলোচনা চলছিল। তারপরে তারা 4 নম্বর হওয়ার সাথে সাথে মানে আপনার 4 নম্বর মিটিং হওয়ার আগেই তারা আক্রমণ করেছে। এবং এইবার তো বিশালভাবে আক্রমণ করেছে, যেহেতু আলী খামেনিকে হত্যা করা, এটা তো মানে ওনাদের রেভলিউশনে। আরেকটা জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি কালকে আমি দেখছিলাম জেলেনস্কি, আপনার ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট, তিনি তো অ্যাকচুয়ালি রাশিয়ার সাথে একটা আলোচনা করতে চান, যুদ্ধ আলোচনা, যাতে যুদ্ধটা বন্ধ হয়, শান্তি চুক্তি হয়। তো তাকে আমেরিকা বলেছে, উনার মুখ দিয়ে বেরোচ্ছে যে আমেরিকার বাইরে
আমেরিকান নেগোশিয়েটাররা বসবে না এখন, কারণ তারা ইরানকে ভয় পাচ্ছে, অর্থাৎ তাদের মৃত্যু হইতে পারে। আর উনারা বলতেছেন, জেলেনস্কি বলতেছেন যে উনারা রাশিয়া এবং বেলারুস ছাড়া যে কোনো জায়গায় বসতে রাজি আছেন। ইতিমধ্যে আরও একটা জিনিস হয়েছে, ইরান কিন্তু বলে দিয়েছে যে তারা স্টিভ উইটকফ এবং ইয়ের যে কুশনার, ওদেরকে ওরা মানবে না। ওরা এখন বলতে চাচ্ছে যে একমাত্র তারা মানতে পারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্সকে ওনারা মানতে পারেন ইয়ে হিসাবে, একজন ইন্টারলোকিউটর হিসেবে তার সাথে ওনারা আলোচনা করতে পারেন, কারণ অন্যদেরকে ওনারা মনে করেন যারা ইসরায়েলের পক্ষের লোক, সুতরাং তাদের সাথে ওনারা কূটনীতি চালাবেন না। আরেকটা জিনিস ওনারা বলতেছেন, ইরানিয়ানরা বলতেছেন সেটা হচ্ছে যে ইরান মনে করে যে ট্রাম্প আসলে কূটনৈতিক শক্তিকে খুব একটা গুরুত্ব দেয় না, সে একটা ভাষাই বুঝে, সেটা হচ্ছে শক্তির ভাষা, যুদ্ধের ভাষা। সুতরাং ইরান কিন্তু চাচ্ছে যে শক্তির ভাষাটা তাকে আরেকটু মানে সে ইয়ে করুক, সে আরেকটু পাক। কারণ আমেরিকাকে তো এখনও দেখা যাচ্ছে যে আমেরিকা এখনও তাদের উপরে আক্রমণ করে যাচ্ছে, ইসরায়েল তাদের উপরে আক্রমণ করে যাচ্ছে, স্থলঅভিযানের সেই প্রস্তুতি নিচ্ছে। এটা এমন একটা সময়, যেই সময় কিন্তু আসলে তাদের সাথে, আমেরিকার সাথে আসলে আমি মনে করি এবং ইরান মনে করে, সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান মনে করে যে এই সময় কূটনৈতিক আলোচনার ইয়ে নাই, আরও যুদ্ধ আরেকটু আগাক এবং আমেরিকা যদি আরেকটু দুর্বলতর অবস্থায় যায়, এবং আপনি জানেন যে আরও 1 মাস যদি ধরেন হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু অনেক কিছু, কিন্তু আমরা ওটা নিয়ে আলাপ করি নাই, কিন্তু অনেক কিছু আটকাবে। খালি এখানে তেল আটকাচ্ছে তা না, এখানে এলএনজি আটকাচ্ছে, এখানে আপনার কনডেনসেট বলে, ডিজেল, ন্যাপথা, মেথিলিন, এথিলিন, এমনকি বোধহয় 33% অফ হিলিয়াম কিন্তু খুব দরকারি জিনিস। হিলিয়াম ছাড়া কিন্তু আপনার ইয়ে হয় না। ওই যে আমাদের এখানে যে এখন যে সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টরের ম্যাগনেট কিন্তু খুব গরম হয়ে যায়, এবং ওই ম্যাগনেটকে ঠান্ডা রাখার একমাত্র জিনিস হচ্ছে হিলিয়াম। আরেকটা জিনিস হচ্ছে কি, ওরা বিশালভাবে এআই, ওই যে আপনার এখন যে ডেটা সেন্টার করছে, ডেটা সেন্টারও কিন্তু খুব গরম হয়ে যায়, ওইটার জন্যও হিলিয়াম লাগে। সো এই হিলিয়াম যদি না থাকে, তাদের আপনার ওই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইয়ে হয়ে যাবে, এটা স্লো ডাউন করতে হবে, আপনার এআই ডেটা সেন্টার স্লো ডাউন করতে হবে। তারপরে আপনার হিলিয়াম ছাড়াও আরও হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া। সো এগুলো এলএনজি, আপনি তো জানেন যে এলএনজির উপর আমরা, বাংলাদেশ এলএনজির উপরে কিন্তু অনেকেই খুব আপনার নির্ভরশীল। এলএনজির কিন্তু মানে সোর্স আমরা কাতার আর ইরানের বাইরে আমি কোনো দেখি না, আমি তেমন কিন্তু কাউকে পাইনি। সৌদি আরবিয়া ইজ নট অ্যান এক্সপোর্টার অফ ইয়ে। সো অল দিস থিংস, এবং এরপর আপনি দেখেছেন গত পরশুদিন কিন্তু হুতিরা জয়েন করেছে। সুতরাং যদি ইরান যদি এইরকম ভাবে চালিয়ে যেতে পারে 1 মাস, ওরা মনে করে, তাহলে ট্রাম্প সাহেব নরম হইয়া, তখন উনি যেহেতু এগুলো বুঝেন, উনি যেহেতু লাঠি বুঝেন, উনি ভালো কথাকে মনে করেন দুর্বলতা, সেই জন্য এখন তো ভালো কথা বলার দরকার আছে বলে মনে হয় না। আর অন্যদিকে যে 4টা দেশ এই আপনি ইসলামাবাদে মিট করেছে, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবিয়া, আমি উনাদের মর্যাদা রেখে কিভাবে কথাটা বলবো বুঝতেছি না, কিন্তু সেভাবে যে উনারা তো আফটারঅল একটা পরাশক্তির, একমাত্র পরাশক্তির শিবিরে উনাদের কথা মতো চলে বলে আমাদের সাধারণ মানুষের কাছে মনে হয়। সুতরাং তারা একটা মধ্যস্থতাকারী হতে পারে, বাট তারা আসলে কোনো কিছুই ডিসাইড করবে না, তারা কিছুই ইয়ে করতে পারে না। তারা আমেরিকাকে বলতে পারে, আমেরিকাও যে তাদেরকে খুব একটা রেসপেক্ট দেয় বলে আমার মনে হয় না। সো এটা উনাদের কারণে হবে না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই 4টা দেশের কারণে যে শান্তি হবে বা কূটনীতি হবে তা না, কিন্তু যুদ্ধের যে অবস্থা, যুদ্ধের যে কন্ডিশন, সিচুয়েশন, যুদ্ধে যে আমেরিকার খারাপ অবস্থা হবে, তখন খালি ওই ক্ষেত্রেই আমি মনে করি তাদের আলোচনা হইতে পারে। এটি কি আমেরিকারই উদ্যোগ নাকি? এটি একটি কি কোনটা অস্ত্রবিরতি যে 4টি দেশ পাকিস্তানের, 4টি দেশ পাকিস্তানকে নিশ্চয়ই সে বলেছে, নিশ্চয়ই বলতেই পারে যে তোমরা আমাকে ইয়ে করো, আমাকে আসতে বলো। কারণ ওই যে আপনি দেখেছেন না কয়েকদিন আগে 21 তারিখে বোধহয়, 21 তারিখে যখন ও বলল, ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি 48 ঘন্টার মধ্যে সমস্ত বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দিব, আমরা গালফ আরব কান্ট্রিতে করবো, তখন কি বললো আমাদের সাথে
ওরা তো আলোচনা করতে চায়। এটা কিন্তু মিথ্যা কথা, কারণ ইরান কিন্তু এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে যে আমরা কথা বলতে চাই না। সুতরাং আপনি যেভাবে বলছেন হয়তো পাকিস্তানকে বলেছে, পাকিস্তান নিজেও বলতে পারে যে আমরা একটু চেষ্টা করে দেখি মধ্যস্থতা করার, কিন্তু এটাতে খুব একটা কাজ দেবে বলে মনে হয় না। জি, আমি আপনার কাছে আবারও আসবো পর্যায়ে। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় এটার কি কোনো ফলাফল পাওয়া যাবে? এই যে কূটনৈতিক যে উদ্যোগটা দেখা যাচ্ছে, আরেকটি বিষয়ে যেটি আমরা জানি যে হুতিরা আবার জয়েন করেছে নতুন করে, এই বিষয়ে আরও ছড়িয়ে যাচ্ছে বিষয়টি। আসলে এখান থেকে বের হওয়ার কি উপায়, এটি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় এখান থেকে আসলে আমেরিকার যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ইতিহাস হচ্ছে মানে সবগুলো ওয়ারিং পার্টিজকে এক্সস্ট করতে হয়, মানে যখন সে আর পারছে না আর কি, ওই ক্লান্তিটা এখনো আসে নাই সবগুলো পার্টির মধ্যে। সাফিসিয়েন্টলি এক্সস্টন না হওয়া পর্যন্ত কেউ বোধ করবে না যে আসলে ফিরে আসা উচিত। এখন আমেরিকার এক্সস্টন পয়েন্টটা কোথায়? ট্রাম্প আসলে কি শোনে? ট্রাম্প তো আসলে বিজনেসম্যান। সে যখন টোটাল বিজনেস কমিউনিটি থেকে সিরিয়াস রিয়াকশনটা পাবে উইদিন দ্য কান্ট্রি, অনলি দেন সে ধরে নেওয়া হচ্ছে, যারা অ্যানালিস্ট আছেন আমেরিকাতে, যে তখন ট্রাম্প তাদের কথা শুনবে। কিন্তু এমনিতে অন্যান্য মানে এই সেই অমুক উদ্যোগ সেই উদ্যোগ এগুলোতে ট্রাম্প খুব বেশি রিসিড করবে বলে আমার কাছে মনে হয়নি আর কি। এখন এই যে 4টা দেশ যারা বসছে, আমার মনে হয়েছে যতটা না যুদ্ধ বন্ধ করতে, তার থেকে তারা ধারণা করছে যে এই যুদ্ধটা এক্সপান্ড হলে এই দেশগুলোই সবচেয়ে প্রথম এফেক্টেড হবে। দেখেন কিভাবে হবে। এখানে এই 4 পার্টির ভিতরে সৌদি আরব তো অলরেডি এফেক্টেড। দ্বিতীয়ত দেখেন মিশর, গাজার বর্ডারে রাফা ক্রসিংয়ের পরে হচ্ছে মিশর, এবং ইসরায়েলের যে ঐতিহাসিক বড় যে ম্যাপ, সেটা কিন্তু একেবারে নাইল রিভার থেকে শুরু হয়েছে, নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত। তাহলে ধরেন আপনার মিশরের 1/3 থাকবে না আর কি। তাহলে এই জায়গাটা তার তো মাথায় আছে। তুরস্কর ইস্তাম্বুল অংশটাকে কিন্তু ইসরায়েলরা, জায়নিস্টরা মনে করে এটা তাদের সিটি, তাদের অংশ, এবং গত 5-7 বছর আগে নেতানিয়াহু কিন্তু হুমকি পর্যন্ত দিয়েছে তুরস্ককে যে এই শহর আমরা একসময় নিয়ে নেব। তাহলে চিন্তা করেন, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা যেহেতু শক্তিশালী কোনো মুসলিম দেশকে তারা টলারেট করে না, এরপরে কোন দেশগুলোকে তারা অ্যাটাক করবে? আপনি দেখেন এই যে অ্যাক্সিস অফ ইভিল ঘোষণা দিল না, যে এই যে দুষ্ট মুসলিম দেশগুলো কারা কারা, যে ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, তারপরে লিবিয়া, এই দেশগুলো, এবং দেখেন একের পর এক সবগুলো দেশকে ধ্বংস করে দিয়েছে। তো এখন তার সামনে স্ট্রং মুসলিম কান্ট্রি কারা বেঁচে আছে? সেই ক্লাশ অফ সিভিলাইজেশন থেকে যদি আমরা শুরু করি, ফুকুয়ামার থিওরি, তো সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুরস্ক, পাকিস্তান, মিশর, এই তো এরাই এখন বাকি আছে। এবং সবচেয়ে ক্লোজ প্রক্সিমিটিতে কে আছে? মিশর। সে প্রত্যেক দিন কোনো না কোনো, এবং 6 ডে ওয়ারে তো সে পরাজিত হয়েছে, এবং ইসরায়েলি ট্রুপ তো একেবারে ইনসাইড, মানে মিশরের অনেক ভিতরে চলে গেছে। গাজা না ইয়েতে আপনার সানাই পেনিনসুলা যেটা আছে পুরোটা দখল করে ফেলছে, পরবর্তীতে নিয়ন্ত্রিতভাবে সেখানে ইসরায়েল উজ্জু করেছে। তাহলে এখানে আমার কাছে মনে হয়েছে যতটা না যুদ্ধ বন্ধের আলোচনা আছে, তার থেকে একটা বড় এলিমেন্ট আছে যে এই যুদ্ধটা আমার দেশ পর্যন্ত কিভাবে ঠেকানো যায়। কারণ পাকিস্তান একটা লেজিটিমেট টার্গেট, একমাত্র মুসলিম দেশ যার অ্যাটমিক পাওয়ার আছে। আবার ইসরায়েল এবং ইন্ডিয়া হচ্ছে খুবই দুষ্ট বন্ধু আর কি। মানে ধরেন শামীম ওসমানের সাথে যদি হাজী সেলিমের বন্ধুত্ব হয়, মানে এই বন্ধুত্বটা দেশের মানুষের জন্য ক্ষতি করত সবার মতো, এরকম গুন্ডা প্রকৃতির লোকের সাথে। হাসিনার সাথে যদি মোদির সম্পর্ক ভালো থাকে, এটা তো উদ্বেগ হওয়ার মতো একটা ব্যাপার আমাদের জন্য আর কি। তো ইসরায়েল আর ইন্ডিয়ার ফ্রেন্ডশিপটা হচ্ছে এরকম একটা ব্যাপার। এবং এই জন্য দেখবেন যে একজন সাবেক ডিপ্লোম্যাট কিন্তু বলেছে পাকিস্তানের, যেই দেশে অ্যাটাক করুক দিল্লি গুড়িয়ে দেওয়া হবে, কারণ দিন শেষে দিল্লির আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পাকিস্তান কেউ অ্যাটাক করবে না, সে যে দেশে করুক। এই যে আজকে তালেবানরা অ্যাটাক করতেছে না পাকিস্তান ক্রস বর্ডার সীমান্তে, কার অস্ত্রে করছে, কার উস্কানিতে করছে? ভারতের উস্কানিতে করছে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে তারা ফিউচার এই যুদ্ধের এক্সপানশনটা কোথায় যাবে সেটা বোঝার চেষ্টা করছে। দ্বিতীয়ত যেটা বলেছেন যে হ্যাঁ, যুদ্ধ যদি হরমুজ থেকে আরও এক্সটেন্ড করে, তাহলে অবশ্যই হুতিরা কিন্তু অলরেডি বলেছে মানদেব প্রণালী বন্ধ করে দেবে। এখন মানদেব কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী, যে হরমুজ থেকে আপনার 20% জ্বালানি ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, মানদেব থেকেও প্রায় 12-13% ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। এইটা যেভাবে মধ্যপ্রাচ্যকে ঘিরে আছে, ওটা পুরো আফ্রিকাকে নাই করে দেবে আর কি, ইয়েমেন এবং জিবুতির মাঝখান দিয়ে। এবং
এইটার পুরো নিয়ন্ত্রণ যে হুতিদের পক্ষে নেওয়া সম্ভব এটা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। এর আগেরও বেশ কয়েকটা এনকাউন্টারে কিন্তু তারা আমেরিকা এবং ইউরোপিয়ানদেরকে কিন্তু নাস্তানাবুদ করে দিয়েছে এবং তাদের পক্ষে এটা করা সম্ভব। তারা যুদ্ধে জেতার মতো অবস্থায় নাই, কিন্তু আমেরিকার এবং পশ্চিমের ঝামেলা করার ক্ষমতা রাখে। বিজনেস ইন্টারেস্ট সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত করতে পারবে। এবং এই যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের কথা যেগুলো বলেছে, তার অনেকগুলো কিন্তু আফ্রিকা থেকে আসে, এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের না। যে এই যে আপনার এই হিলিয়ামের কথা বলেছে, ইউরিয়ার কথা বলেছে, এগুলো আফ্রিকার মানে দেশগুলোতে এগুলো ভরা আর কি আপনার। তো ওই খনিজ পদার্থগুলো আসা বন্ধ করলে তেল গ্যাসের পাশাপাশি নতুন করে আরেকটা সংকটের মাত্রা তৈরি হবে। এবং গ্লোবাল যে সাপ্লাই চেইন আছে, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ইন্ডাস্ট্রিয়ালাইজ হবার যে জায়গা, তার খনিজ সম্পদের আরেকটা জায়গা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। অতএব হুতিরা যদি মানদেব প্রণালী বন্ধ করে যায়, সেটা যুদ্ধে একটা নতুন মাত্রা যোগ করবে এবং এটা সিরিয়াসলি আমেরিকা এবং পশ্চিমের অর্থনৈতিক যে ভিত আছে সেটা নাড়িয়ে দিতে পারবে। এই সামর্থ্য তাদের আছে। জি সাকিব ভাই, আমাদের জন্য মানে আশঙ্কার জায়গাটি কোনটি? আমাদের তো প্রথম আমি আন্তর্জাতিক একটা খবর দেখলাম, যেটা হয়তো ভুল, কিন্তু লেখা আছে যে 1 এপ্রিল থেকে নাকি বাংলাদেশ আর ভিয়েতনাম নাকি শাটডাউন। এটা হচ্ছে আন্তর্জাতিক খবর। তো আমি এটা বলছি না, কিন্তু আমাদের তেল, আমাদের এলএনজি, একটু আগে এলএনজি কথা বলছিলাম, এলএনজি যদি আমরা ঠিকমতো না আনতে পারি তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন তো আপনার এলএনজির উপরে নির্ভরশীল। আমাদের ইউরিয়া ফার্টিলাইজার, এই সমস্ত ফার্টিলাইজার, এগুলোর দাম বেড়ে যাবে। আপনি বুঝতেই পারছেন, যেহেতু এটা দাম বেড়ে যাবে, সুতরাং বাংলাদেশকে একটা প্রিমিয়াম দিতে হবে। বাংলাদেশ ইতিমধ্যেই বোধহয় $2 বিলিয়ন চেয়ে বসছেন আমাদের, শুনলাম যে এই যুদ্ধের কারণে। সুতরাং আমাদের একটা হচ্ছে আমাদের জ্বালানি নিরাপত্তা, এটা একটা বিরাটভাবে হবে। জ্বালানি নিরাপত্তার সাথে আমি গতকালকে শুনলাম আমি একটা মজার বলছি, জাপানিরা খুব পটেটো চিপস খায়, পটেটো চিপস প্রোডাকশন বন্ধ, জাপান প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, যে আমাদের ইলেকট্রিসিটি এত খরচ করতে পারবো না। হ্যাঁ, বেশ কয়েকটি দেশ কিন্তু এগুলো করছে, কৃচ্ছ্রতা সাধন করছে, কিন্তু আমাদের এরকম কোনো উদ্বেগ আমাদের এখনো দেখিনি। কিন্তু লোডশেডিং একটু করে তো আছেই, একটু হচ্ছে, এটা আরও বেড়ে যাবে বোধহয়। তো আমাদের আপনার জ্বালানি নিরাপত্তা, তার সাথে সাথে আমাদের কার্যক্রম, আমাদের অর্থনৈতিক কার্যক্রম, শিল্প, এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়ার। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু গতকালকেও তো ইরানের আপনার কেমিক্যালস কম্পাউন্ডে কিন্তু অ্যাটাক করা হয়েছে, ইসরায়েলের আগে করা হয়েছে ইরানকে, ইরান আবার করেছে ইসরায়েলকে। হ্যাঁ, ইসরায়েল আবার ইয়েশিবা বোধহয়, ইয়েশিবার এখানে ওটা। সুতরাং এই রিটেলিয়েশন কিন্তু বাড়ছে। এই রিটেলিয়েশন যদি বাড়তে থাকে, এবং এইটা যদি ওনারা তো বলে দিয়েছেন যে আপনারা যদি মানে ইরান তো বলেছে যে তারা গালফ আরব কান্ট্রিজের একেবারে সব কিছু চুরমার করে দিবে, যদি ওই রকম অবস্থায় যায় তাহলে আমাদের প্রবাসীদেরকে কি ওরা ওখানে থাকতে পারবে, নাকি ওদেরকে বাংলাদেশে ফেরত আসতে হবে? আমি কিন্তু সেটা নিয়েও আমাদের চিন্তা আছে। সুতরাং প্রবাসীদেরও আরেকটা সমস্যা, ওইটা নিয়েও আমরা চিন্তা করছি। আর আমাদের অর্থনৈতিক সমস্যা, সবগুলোই একটা জিনিস মনে রাখবেন যে যুদ্ধের সময় সবারই প্রবলেম হয়, গরিব দেশের প্রবলেম অনেক বেশি হয়, কারণ তার কাছে টাকা কম থাকে। সুতরাং আমাদের কি সেরকম, আমাদের তো এক্সট্রা রিজার্ভ নাই। গালফ স্টেটগুলোতে কি আমেরিকার ঘাঁটি কি বহাল থাকবে, নাকি আসলে তাদের এখান থেকে গুটিয়ে নিতে হবে? এইটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটা আমি মনে করি, আমি এখন যেটা মনে করছি যে আপনার মিনিমাম ইরান কয়েকটা জিনিস, আপনি একটু আগেও প্রশ্নটা করেছিলেন, 5 পয়েন্ট 15 পয়েন্ট দিস দ্যাট। আমার মনে হয় যে ইরান মিসাইলকে করবে না, মিসাইল সক্ষমতাকে সে এটা কমতে দিবে না, কারণ এটাই তার আপনার প্রতিরক্ষা অবস্থা, তার ড্রোন এগুলো চলবে। সে আমি মনে করি যে সে নিউক্লিয়ারও বন্ধ করবে বলে আমি মনে করি না, বিশেষ করে আলী খামেনির মৃত্যুর পরে। তবে তারা হয়তো বা বলতে পারে নিউক্লিয়ার ব্যাপারে তাদের হয়তো একটা আলোচনা থাকতে পারে, কিন্তু আমি এটাও মনে করি না। কিন্তু যেই দুটো জিনিস চাচ্ছে আপনার ইরান চাচ্ছে, এবং এই দুইটা জিনিস যদি আমেরিকা দেয় তাহলে আমি মনে করি ইরান মেনে নিবে। একটা হচ্ছে যে তারা আর আপনার আক্রমণ করবে না, ইরানকে আক্রমণ করবে না। ইসরায়েল এবং আমেরিকাকে কিভাবে এটা গ্যারান্টি হবে আমি জানি না,
সেটা কি যা আপনি চায়না এবং রাশিয়া গ্যারান্টি দিবে কি না, না দিলে তারা এরকম একটা কিছু করবে কিনা যে এর ভবিষ্যতে যদি দেয় তাহলে আমরা ইরানের পক্ষে দাঁড়াবো, এই ধরনের একটা সিস্টেম। মেইন কথা হচ্ছে ইরান চাইবে যে তাকে যাতে আর আক্রমণ করা না হয়। আর দ্বিতীয় যেটা তার কাছে গালফ স্টেটটা কি মেনে নিবে? গালফ স্টেটে ইউএস ঘাঁটি যে বেসগুলো আছে সেগুলো একটা কথা আছে যে আমি মনে করি যে হয়তোবা বলতে পারে হাফ, মানে এইটা কিন্তু তাদের মেইন ডিমান্ড বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে তাদের মেইন ডিমান্ড হচ্ছে যে তারা যাতে আর আক্রমণ না হয়, এক, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠাতে হবে। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আর চলতে রাজি না। ইরানের ভিতরের যে সমস্যাটা, যেটা জানুয়ারিতে অনেকজনকে মারা হলো প্রায় বলা হয় বিটুইন 10,000 ও 5,000 অ্যান্ড 20,000, যেটাই হোক, যে এটার মধ্যে একটা বিরাট আপনার ওদের ওখানকার অসন্তোষের কারণ কিন্তু এই অর্থনৈতিক। সুতরাং অর্থনৈতিক জিনিসটা ওরা মেনে নিবে বলে আমি মনে করি না। ইরান ওই দুটো জিনিস যদি আমেরিকা করে, আর ইরান যেটা করতে পারে যে তারা বলতে পারে যে ঠিক আছে আমরা নিউক্লিয়ার ইয়েটা মেনে নিলাম, তাহলে কি হচ্ছে একজনের ফেসতে এইভাবে রাখা হচ্ছে আর একজন ইন্টিগ্রেটেড হচ্ছে, দুই পক্ষেই হয়। কিন্তু এখানে একটা জিনিস যেটা সবচেয়ে প্রবলেম হচ্ছে ইসরায়েলের সমস্যাটা হচ্ছে যে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার উনি মনে করেন যে ইরান যুদ্ধ মানে হচ্ছে যে উনি জিততে পারবেন এই নভেম্বরে, ওনাদের বোধহয় নভেম্বর বা অক্টোবর নভেম্বরে ইলেকশন। এই ইলেকশনে যদি উনি না জেনেন তাহলে উনাকে জেলে নিয়ে যেতে হতে পারে, জেলে যাওয়া খুবই সম্ভাবনা। সেজন্য জেল থেকে বাঁচার জন্য উনি ইরানের যুদ্ধ করতেছেন বলে একটা গ্রুপ বলা হয়। কিন্তু এখানে একটা জিনিস বলে আমি শেষ করছি, ইসরায়েল কিন্তু আপনার 2023-এর 7ই অক্টোবরে হামাসের আক্রমণের পরে খালি গাজাতে 3 লক্ষ সোলজার মোতায়েন করেছিল। সেটা করে কিন্তু তারা পারে নাই। আপনি তো জানেন যে হামাস এখনো আছে। ইতিমধ্যে তারা কিন্তু এইবার যুদ্ধের আগে 3 লক্ষ সোলজারকে কল করেছিল, 1/3 1/3 আসে নাই। ইতিমধ্যে তারা আবার লেবাননে যুদ্ধ শুরু করেছে। তারা নাকি গত পরশুদিন বোধহয় বলেছে নেতানিয়াহু যে আমি 4 লক্ষ লোককে টানবো। সেটা তারা করতে পারবে কিনা আমরা জানি না। সো ইসরায়েলকেও যতক্ষণ না পর্যদস্ত করা যাবে ততক্ষণ কূটনৈতিক হবে বলে আমার মনে হয় না। আমরা অপেক্ষা করি, দেখতে থাকি যে আসলে কোন দিকে যাচ্ছে সামনের অবস্থাটা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে।